যে আইসিটি গঠিত হয়েছিল ৭১-এর যুদ্ধ অপরাধী, মানবতার বিরুদ্ধে অপরাধীদের বিচার করবার জন্য, সেই আইসিটিতে কেন সেনা কর্মকর্তাদের বিচার হচ্ছে? কি অপরাধে তাদের বিচার করা হচ্ছে? যদি সেনাবাহিনীর ওই কর্মকর্তারা ওই অপরাধ করে থাকে, তাহলে সেই বিচার করবার জন্য সেনা আইন কিংবা প্রচলিত আইন আছে কিনা, কিংবা আইসিটি একমাত্র আইন কিংবা আইসিটি বেস্ট আইন, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। যাদের বিরুদ্ধে আইসিটিতে মামলা করা হলো, যে অপরাধের কথা বলে মামলা করা হলো, তারা কি আসলেই সেই অপরাধে অপরাধী? কিভাবে এই আর্মি অফিসারদের সিলেক্ট করে এই মামলায় ঢুকানো হলো? এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। একদম শেষ পর্যন্ত থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্বটি সবাইকে দেখবার জন্য বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এবং আদাব। যে কথা বলছিলাম যে ৭১-এর যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এসবের জন্যই কিন্তু জাতীয় সংসদে আইন করে এই আইসিটি গঠিত হয়েছিল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। কিন্তু ২০২৪ সালের জুলাই আগস্টের রেজিম চেঞ্জের পরে হঠাৎ করে আমরা দেখলাম যে উদ্ভট কিছু মামলা করা হলো, এবং এক একটা মামলায় শত শত আসামি, এক একজনের বিরুদ্ধে ২০০-৩০০ মামলা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৬৫০-র বেশি মামলা, এবং অধিকাংশ মামলাই হলো মার্ডার কেস। এবং এই সব মামলা এসে আইসিটিতে অবৈধ ইউনূস সরকারের ততোধিক অবৈধ অধ্যাদেশের মাধ্যমে অ্যাড করা হলো। এবং তারপরে আরো অবাক করা কাণ্ড যে আমরা দেখলাম সেনাবাহিনী কর্মকর্তাদেরও এই আইসিটিতে আনা হলো বিচার করবার জন্য। তাদের বিরুদ্ধে অপরাধ হলো হত্যা, গুম, এরকম নানাবিধ অপরাধ রয়েছে। আসলেই কি অপরাধগুলো সংগঠিত হয়েছিল কিনা, আসলেই যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা এর সাথে জড়িত কিনা, এই বিষয় নিয়ে আলাপ করব। তার আগে ইতিমধ্যেই আপনারা জানেন যে গত ২-৩ দিন ধরেই আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে, গণমাধ্যমে দেখছি যে আইসিটির একজন প্রসিকিউটরের ফোন আলাপ। তিনি একজন আসামির পরিবারের সদস্যের সাথে কথা বলছেন এবং ১ কোটি টাকা ঘুষ চেয়েছেন। ১ কোটি টাকা ঘুষ পেয়ে তিনি মামলাকে, তদন্তকে প্রভাবিত করবেন, এবং তিনি কিস্তিতে টাকাটা চেয়েছেন। এই রেকর্ডটি আমি আরো কয়েকদিন আগে পেয়েছিলাম। আমি আপনাদের বলেছি, একদিন আমি সব প্রস্তুতি নেওয়ার পরেও এপিসোডটি করতে পারিনি, কারণ যিনি আমাকে কল রেকর্ডটি দিয়েছিলেন তিনি আমাকে শেষ মুহূর্তে রিকোয়েস্ট করেছে এটি যেন আমি না করি। সম্ভবত আমি করলে যতটুকু প্রচার হতো তার চেয়ে অনেক বেশি প্রচার এখন হয়েছে। কিন্তু আপনাদের একটা কথা বলি, এর বাইরেও আমার কাছে আরো বেশ কিছু ফোন আলাপ এসেছে, আরো বেশ কিছু প্রমাণ এসেছে। সো ওই যে ফোন আলাপটা আমরা শুনলাম বিভিন্ন প্রচার মাধ্যমে, গণমাধ্যমে, ওইটা আসলে টিপ অফ দ্য আইসবার্গ। পুরো বরফের একদম গভীরতা, শেকড় অনেক গভীরে। এটা, এই আইসিটি বেসিক্যালি ছিল একটা মানি মেকিং প্রজেক্ট বলা যায়, একটা সিন্ডিকেটের টাকা বানানোর প্রজেক্ট। পাশাপাশি এর মধ্য দিয়ে একটা রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন করা, এর মধ্য দিয়ে শেখ হাসিনাকে রাজনীতির থেকে মাইনাস করে ফেলা, তাকে ২৪ সালের ৫ই আগস্ট নির্মমভাবে হত্যার যে মূল পরিকল্পনা ছিল সেটি যখন ভেস্তে গেছে, তখন তাকে এই আইসিটিতে একটা প্রহসনের বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে। এবং এই রায়টা দেওয়ার পরে আপনাদের মনে আছে যে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের একজন কর্মকর্তা তার নারী সাংবাদিকদের সাথে মিটিংয়ে এই রায়ের ব্যাপারে কথা বলেছিলেন। তিনি স্বীকার করেছিলেন যে এটা আইনগতভাবে সঠিক ছিল না, তারপরেও রায়ে তিনি তার সন্তোষ প্রকাশ করেছিলেন। তার মানে বুঝতে পারছেন যে কত গভীরে এই ষড়যন্ত্রটা ছিল। তো আজকে আমি শুধু এই সেনা কর্মকর্তাদের কিভাবে এই আইসিটিতে আনা হলো, এর পেছনে কি ষড়যন্ত্র, সেটি নিয়ে কথা বলবো। পরবর্তী কোনো এক পর্বে আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। এই আইসিটির আরো কিছু প্রমাণ আমার কাছে এসেছে। তো আমি এখন আপনাদের একটা ছোট্ট ফোন আলাপ শোনাতে চাই, তারপরে বাকি আলোচনা। আর এখানে আমার পজিশনটা হচ্ছে যেহেতু আমাদের সার্ভিসে আছে কমিউনিটি অংশ, সো ফাইজাকে আমি বলেছি যে আই ওন দ্যাট কমিউনিটি। এখন আমি তো ওদের অর্গানাইজেশনাল কালচার বুঝি,
হ্যাঁ। এখন আমার পজিশনটা হচ্ছে যে যেই অফিসারদেরকে আসলে মানে আনা হয়েছে, যারা আসলে দোষী না, হ্যাঁ এখানে আমরা একটা বড় মিস্টেক করেছি। প্রবলেমটা হয়ে গেছে এই উদয় কাশ্মীর এবং শাহেদ মাসুদ, এই দুজন প্রসিকিউটরকে দিয়ে সমস্ত গুমের এগুলো ইয়ে করা হয়েছে, ডিল করা হয়েছে। কিন্তু ওরা এগুলো অনেক কিছু বোঝে না অথবা পলিটিক্যালি মোটিভেটেড। এই কারণে মানে এখানে বলতে পারেন যে একটা বড় অংশ অফিসার আসলে নির্দোষ অথবা ঘটনাচক্রের শিকার, ওদেরকে আনার কোনো দরকার ছিল না। দুই একটা ক্লিয়ার অবশ্যই আছে, নো ডাউট, কিন্তু একটা মানে বেশিরভাগই হচ্ছে ইনসেন্ট অথবা তাদের সাথে করা কিছু ছিল না। এইটা আসলে আর্মিকে খুব খেপিয়ে দিয়েছে। আমার টার্গেটটা থাকবে হচ্ছে যে যখনই আমাদের সুযোগ আসবে এদেরকে আসলে এই পরিস্থিতি থেকে বাদ দেওয়া। সুযোগ সামনে অবশ্যই আসবে ইনশাআল্লাহ। এখন যেহেতু রেজিম চেঞ্জ হলে অবশ্যই যদি আমরা ইয়েতে থাকি, প্রসিকিউশনে থাকি, অ্যাটলিস্ট আমি বলতে পারি যে বিএনপি সরকার আসলে আমি প্রসিকিউশনে থাকবো, দ্যাট ইজ ফর তো তো তখন আমি এই জিনিসগুলো আমার মতো করে যেটা রাইট সেটাই করবো। এই আইসিটি সিন্ডিকেটে টাকা হলে বাঘের চোখও পাওয়া যায়। এখানে প্রথমত হলো যে আইসিটিতে আপনার যদি টাকা থাকে এবং আপনার যদি কারো বিরুদ্ধে শত্রুতা থাকে, মনে করেন যে আপনি আওয়ামী লীগের কোনো একজন এমপির উপরে খুব ক্ষুব্ধ, আপনি এই আইসিটিতে যদি টাকা দেন, এই তাজুল ইসলাম কিংবা তার প্রসিকিউটরের যে কাউকে যদি চুক্তি করে একটা টাকা দেন, ধরেন 50 লাখ বা 1 কোটি টাকা দেন, তাহলে ওই যে এমপির উপর আপনার ক্ষোভ তাকে মামলা দিয়ে আইসিটিতে ঢোকানো হবে। আমি শুরুতে বলেছিলাম যে এটা একটা মানি মেকিং প্রজেক্ট, এটা একটা সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেটের নেতা ছিল সদ্য যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এবং এখানে প্রায় 18 জন বা তার একটু কম বেশি, দু একজন পদত্যাগ করছে, দু একজনকে বাদ দিছে, প্রসিকিউটর রয়েছে, চিফ প্রসিকিউটর সহ, আর তদন্ত কর্মকর্তা আছেন 24 জন। এই যে টোটাল এরা, এই যে 42 থেকে 45 জন, এরা সবাই মোটামুটি টাকা খায়, এবং প্রসিকিউটররা যে কেউ টাকা খাক, এটা তাজুলকে কমিশন দিতে হবে। আমার কাছে প্রমাণ আছে যে এই প্রধান তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটর ছাড়াও তাকে 10 লাখ টাকা ঘুষ দিয়ে আমাকে ফোন করে বলেছে যে ভাই আজকে 10 লাখ টাকা দিয়ে আসলাম। এই ভুক্তভোগীর পরিবার, আপনারা এর আগে শুনেছেন আশুলিয়ার মামলার আগে টাকার ব্যাগ নিয়ে আসামি পক্ষের একজন ঢুকেছেন এই এক প্রসিকিউটরের রুমে, এবং সেই আসামিকে খালাস দিয়ে দেওয়া হয়েছে। ফোন আলাপে শুনেছেন 1 কোটি টাকা চেয়েছে, যেটা বললাম একটু আগে, যে ফোন আলাপটা আপনারা শুনলেন, দুইজন প্রসিকিউটর উদয় এবং মাহদি, তারাই মূলত ঠিক করেছে। মূলত সেনাবাহিনীর উপরে রাগ, সেনাবাহিনীকে ধ্বংস করা, সেনাবাহিনীর মধ্যে একটা প্রফেশনাল যারা, তাদের টার্গেট করে, এবং মোটামুটি একটা পার্টিকুলার অংশকে টার্গেট করে কিন্তু আসামি করা হয়েছে। আপনি যদি আসামি লিস্ট দেখেন, হ্যাঁ, যে অফিসার সোর্ড পেয়েছে, একাডেমিক গোল্ড পেয়েছে, পুরা ক্যারিয়ারে হাইলি প্রফেশনাল, আমেরিকায় ট্রেইনড, বিদেশে ট্রেইন, সেই সব অফিসারদের বেছে বেছে এই মামলায় আসামি করা হয়েছে। এবং আপনারা জানেন যে এই যে গুমের অভিযোগ করেছে যে ব্যারিস্টার আরমান, যিনি এই সান্ধ্য ভোটের সংসদের এমপি, যার বাবার ফাঁসি হয়েছিল যুদ্ধ অপরাধী মীর কাসেম আলী, সে আরমান এতদিন বলেছে সে গুম ছিল, এখন সে বলছে যে সে এই গত 7-8 বছর আত্মগোপনে ছিল, এবং আত্মগোপনে থাকা নাকি গুমের মতোই। হোয়াট ইজ দিস? এবং এই যে দেখলেন যে নিরপরাধ আর্মি অফিসারদের এই মামলায় ফাঁসানো হয়েছে। এই ষড়যন্ত্রের সাথে দেশি বিদেশি শক্তি ছিল। এই ষড়যন্ত্রের সাথে প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ জড়িত ছিল। ডেইলি স্টার দেখেন যে রামপুরার সেখানে মব কন্ট্রোল করার জন্য কিছু আর্মি অফিসারকে, যারা বিজেপিতে ডেপুটেড, তাদের নিয়ে যাওয়া হয়েছিল, অন্য জায়গা থেকে আনা হয়েছিল, এবং তাদের বিভিন্ন কার্যকলাপের সাথে কম্পিউটারে সাইমুলেশন করেছে। তারা দেখিয়েছে সাইমুলেট করে যে এই যে অমুক অফিসার এই গুলি করছে, এই গুলি যে অমুককে করেছে, মানে পুরা গ্রাফিক প্রেজেন্টেশন। অথচ এই গ্রাফিক প্রেজেন্টেশন, এই সাইমুলেশন, এটা যখন যারা করে, যিনি করেন, এটা অ্যাবসলিউটলি তার উপরে ডিপেন্ড করে তিনি কি ডেটা ইনপুট দিচ্ছেন, কি ফিট করাচ্ছেন, তার উপরে আউটপুট চলে আসে। যেখানে বিটিভি ভবন আক্রান্ত হচ্ছে, সব পোড়ায় দিচ্ছে, সেখানে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব কি?
এই রাষ্ট্রীয় স্থাপনা প্রোটেকশনের দায়িত্ব আছে, সেখানে ম্যাজিস্ট্রেট আছে, সেখানে অনেকভাবে কাজ আছে, সব কিছুকে উপেক্ষা করে একদম টার্গেটেড ওয়েতে আর্মি অফিসারদের এখানে নিয়ে আসা হয়েছে। এই যে টাকা দিলে মামলা করা যায়, টাকা দিলে তদন্তকে প্রভাবিত করা যায়, টাকা দিলে আপনি মামলা থেকে খালাস পাবেন, এসব করেছে এই তাজুল ইসলামের নেতৃত্বে এই প্রসিকিউটররা এবং তদন্ত কর্মকর্তারা। আজকে তাজুল ইসলাম কোথায়? খবর পেলাম, যখন আপনাদের সামনে কথা বলছি, সে নাকি পালিয়েছে সৌদি আরবে। তো সত্য মিথ্যা জানি না, কিন্তু তাকে যেহেতু দেখা যাচ্ছে না এবং আমাকে যিনি বলেছে তিনি সাধারণত প্রমাণ ছাড়া কথা বলেন না। কয়েকজন প্রসিকিউটরের নাম আমি পেয়েছি যারা এই অবৈধ অন্যায় দুর্নীতিতে জড়িত। তারা হলেন আব্দুল্লাহ আল নোমান, তারেক আব্দুল্লাহ, মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার, যিনি সম্প্রতি পদত্যাগ করেছেন, যার কল রেকর্ড ফাঁস হয়েছে, সুলতান মাহমুদ, উদয় তাসমির এবং আব্দুস সাত্তার পালোয়ান। এরা হলো মানে এই পার্টি ধরা, টাকা পয়সা নেগোশিয়েট করা, তাজুলের সাথে বসা, এগুলো এরা নেতৃত্ব দিয়েছে। যেহেতু আইসিটি নিয়ে বিতর্ক হয়েছে, যেহেতু যে অধ্যাদেশ বলে এটি করা হয়েছে সেটি বৈধ নয়, সুতরাং বর্তমান সরকারের একটা দায়িত্ব হবে যে এই অধ্যাদেশটাকে সংসদে যেন পাশ না করানো হয়, এই মামলা এগুলো পুনর্তদন্ত করা হোক, পুনর্বিবেচনা করা হোক, এইগুলো আইসিটির কেস না, এগুলো অধিকাংশ মামলাই আসলে ফলস। সো ওভারঅল একটা রিভিউ করা হোক, রিভিউ করে ব্যবস্থা নেওয়া হোক। এটি অনেক আইনজীবীর কথা, এটা আমার আপনার কথা না, এটা আইনজীবীরাই বলছেন যে আইনের স্বার্থে, আইনি শাসনের স্বার্থে এই যে আইসিটিতে যে মামলাগুলো করা হয়েছে, যে বিচারের নামে প্রহসন চলছে, ইভেন শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বা আরো কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বিভিন্ন মামলায়, এগুলো প্রত্যেকটাই প্রহসনমূলক, এগুলো প্রত্যেকটারই পুনর্বিবেচনা হওয়া উচিত এবং আইনের স্বার্থে এটা করা উচিত। এবং এই যে সেনাবাহিনীর নিরপরাধ অফিসারদের যে আইসিটিতে নিয়ে হয়রানি করা হচ্ছে, বিচারের মুখোমুখি করা হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ করা উচিত। তাদের স্ব স্ব বাহিনীতে, স্ব স্ব কাজে অবিলম্বে ফিরিয়ে নেওয়া উচিত। এদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের ক্যারিয়ারটা এত এত ভালো, এত এক্সিলেন্ট ক্যারিয়ার এবং একটু প্রফেশনাল অফিসার, এদের আজকে এইসব প্রহসনের মাধ্যমে এই বিপর্যয়ের মুখে দাঁড় করানো হচ্ছে। এটি কারো জন্যই ভালো না, না দেশের জন্য, না জাতির জন্য, না সেনাবাহিনীর জন্য। এই সমস্ত ষড়যন্ত্রের সাথে যুদ্ধ অপরাধী গোলাম আজমের ছেলে আজমিও জড়িত। অনেকে বলেন জেনারেল ওয়াকার খানও নাকি জড়িত। যাই হোক, আমরা এই অবস্থার একটা সুষ্ঠু তদন্ত চাই। এই নিরপরাধ আর্মি অফিসারদের বিরুদ্ধে যে অন্যায় করা হচ্ছে সেটি অবিলম্বে বন্ধ করা হোক, তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে ফিরে যাবার সুযোগ দেওয়া হোক। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।